আসসালামু আলাইকুম। বালিগঞ্জ আমজাদ আলী কলেজের দ্বাদশ শ্রেণীর রসায়ন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে। তোমরা ইতিমধ্যে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে কিছুটা জানো। আজ আমরা আরো বিস্তারিত শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা জারণ বিক্রিয়া কি সেটা পড়ব। জারণ বিক্রিয়া হলো যখন কোনো বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, ফলে সেই পরমাণু বা মূলক বা আয়নটির জারণ সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় অথবা ঋণাত্মক চার্জের পরিমাণটা হ্রাস পায়, তখন সেই বিক্রিয়াটাকে বলা হবে জারণ বিক্রিয়া। যেমন একটা উদাহরণ দিই, আমরা যদি দেখি যে সোডিয়াম আর ক্লোরিনের একটা যে বিক্রিয়া আছে, এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখানে আমরা দিলাম 2। এই যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, এই বিক্রিয়ার ভিতরে দেখো সোডিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগ করলো। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কি হয়? একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম Na+ আয়নে পরিণত হয়। তাহলে এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে পরিণত হলো, আমাদের সংখ্যায় কি বলা ছিল? ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে। তো ধনাত্মক চার্জ এখানে Na+ ছিল, এখানে 0 হয়ে গেল কত? +1। তাহলে এর জারণ সংখ্যা কিন্তু বৃদ্ধি পেল, অর্থাৎ ধনাত্মক চার্জ বৃদ্ধি পেল। তাহলে এখানে বলা যায় যে সোডিয়ামের কি হলো? সোডিয়ামের জারণ হলো। এরকম ভাবে আমরা বিজারণ বিক্রিয়া দেখি। বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া আমরা এই উদাহরণ থেকে দেখতে পারবো। এখানে যে ক্লোরিন ছিল, এই ক্লোরিন কিন্তু উল্টা দিক দিয়ে আবার কি করলো? ইলেকট্রন গ্রহণ করলো। এই ইলেকট্রন গ্রহণ করার ফলে ক্লোরিনের ঋণাত্মক চার্জের পরিমাণটা বৃদ্ধি পাবে। অর্থাৎ বিজারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ার ভিতরে কোনো পরমাণু বা মূলক অথবা আমরা বলতে পারি আয়ন ইলেকট্রন গ্রহণ করে এবং তার যে ঋণাত্মক চার্জ আছে, ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে অথবা ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পাবে, ওইটার উল্টাটা, তখন তাকে বলা হবে কি? বিজারণ বিক্রিয়া। যেমন এখানে ক্লোরিন ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, ওই যে ইলেকট্রনটা ত্যাগ করলো সোডিয়াম, সেটা গ্রহণ করার পরে ক্লোরিন হয়ে যাবে কি? Cl-। তাহলে এখানে ঋণাত্মক চার্জের পরিমাণ ছিল 0, হয়ে গেল মাইনাস, অর্থাৎ একটা ঋণাত্মক চার্জ আসলো। তাহলে ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেল। যেহেতু ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেল, অথবা আমরা বলতে পারি তার ধনাত্মক চার্জের পরিমাণ যদি উল্টাভাবে হ্রাস পায়, তখনও সেটা বিজারণ হবে। তো এই বিক্রিয়া আমরা এটা বলতে পারি যে ক্লোরিনের কি হলো? বিজারণ হলো। এটা হলো বিজারণ বিক্রিয়া। আর আমরা যদি জারক বা বিজারক কি সেটা বলতে যাই, তাহলে আমরা এখানে যে সোডিয়ামের জারণ হলো, তাহলে সোডিয়াম সাথে দুইটা বিক্রিয়া একসাথে ঘটবে। যদি আমরা বলি যে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া আলাদাভাবে দেখালাম, কিন্তু প্রকৃতপক্ষে জারণ বা বিজারণ বিক্রিয়া আলাদাভাবে ঘটতে পারে না। যেখানে জারণ বিক্রিয়া ঘটবে সেখানে অবশ্যই বিজারণ ঘটবে। যেমন এই বিক্রিয়া আমরা দেখি একটা বিক্রিয়ার ভিতরে কিন্তু এখানে জারণ হলো এবং বিজারণ হলো। তাহলে যার জারণ হলো, উল্টা দিক দিয়ে আরেকটা যেটা থাকবে তার তো বিজারণ হবে। তাহলে যার জারণ হবে সেটা হলো কি? বিজারক, অর্থাৎ অন্যটাকে কি করবে? বিজারিত করতে পারবে। আর যে বিজারিত হয়, অর্থাৎ যার যে বিজারণ বিক্রিয়া ঘটে, এখানে ক্লোরিনের বিজারণ হয়, তো ক্লোরিনেরকে আমরা বলবো কি? এটা একটা জারক। কারণ এখানে সোডিয়াম জারিত হয়েছে, কে জারিত করলো? ক্লোরিন জারিত করলো। এই জন্য ক্লোরিনকে বলা হবে কি? এক্সো। ক্লোরিন হলো এখানে একটা জারক। আমি একটা উদাহরণ দেখি, যেহেতু বললাম জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে, আলাদাভাবে ঘটতে পারে না। আমরা স্টেনাস ক্লোরাইড প্লাস ফেরিক ক্লোরাইডের বিক্রিয়াটা দেখি। এটা যে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ফেরাস ক্লোরাইডের বিক্রিয়া। এটা বিক্রিয়া করে উৎপন্ন করবে, এখানে যদি আমরা FeCl3 দিই তাহলে কি হয়ে যাবে? ফেরিক ক্লোরাইড। এটা উৎপন্ন করবে ফেরাস ক্লোরাইড প্লাস স্টেনিক ক্লোরাইড। এই বিক্রিয়ার ভিতরে দেখো এখানে যে টিন আছে, টিনের এখানে জারণ সংখ্যা কত? এখানে যেহেতু SnCl2, টিনের জারণ সংখ্যা দুইটা হয়, +2 এবং +4। তো এখানে টিনের জারণ সংখ্যা আছে হলো +2, কারণ এখানে SnCl2 আছে। এটা হলো স্টেনাস ক্লোরাইড, এখানে হলো ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের এখানে আয়রনের জারণ সংখ্যা কত আছে? +3, কারণ এখানে FeCl3 আছে। আর এখানে আয়রনের জারণ সংখ্যা কত হয়ে গেল? +2, আর এখানে হয়ে গেল প্লাস আয়রনের জারণ সংখ্যা। টিনের জারণ সংখ্যা কত? দেখো এখানে SnCl4 আছে, তো এর জারণ সংখ্যা হয়ে যাবে কত? +4। তাহলে আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা সব জায়গায় -1, এটা কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে মূলকগুলো আছে, এখানে স্টেনাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এখানে ফেরাস ক্লোরাইড আর স্টেনিক ক্লোরাইড, এটা এখানে কার জারণ হলো এবং কার বিজারণ হলো এটা দেখো। এখানে আমরা বলেছিলাম যে ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পেলে সেটা কি? বিজারণ, অথবা ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেলে সেটা জারণ। এখানে স্টিনের জারণ সংখ্যা ছিল +2, হয়ে গেল কত? +4। তার মানে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেল। তা এখানে আমরা বলতে পারি যে এখানে টিনের কি হলো? জারণ হলো। আর এখানে
আয়রনের জারণ সংখ্যা ছিল +3 হয়ে গেল কত +2, তার মানে ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পেল। সংজ্ঞায় বিজারণ বিক্রিয়ার সংজ্ঞায় কি বলা ছিল যে ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে অথবা ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পাবে। এখানে ধনাত্মক চার্জ ছিল +3 হয়ে গেল কত +2, তার মানে হ্রাস পেল। তাই আমরা বলতে পারি যে এখানে আয়রনের কি ঘটলো, বিজারণ ঘটলো। তো আমরা এখানে উল্টাভাবে যদি বলি এখানে জারককে যার এখানে জারক কে হবে, কে জারিত হলো সেটা আগে খুঁজে বের করবা। এখানে টিন কিন্তু জারিত হলো +2 থেকে +4, টিন যেহেতু জারিত হলো উল্টা দিকে যেটা থাকবে আয়রন সেটা হবে কি জারক। আর এখানে বিজারণ হলো যেহেতু আয়রনের, তাহলে উল্টা দিকে যেটা থাকবে ধাতব পরমাণু এখানে আসলে যার যে কিনা নিজে জারিত হয়েছে সেটা হবে কি বিজারক, কারণ ও ওইটাকে কি করলো বিজারিত করলো। এই জন্য এখানে টিন হবে কি একটা বিজারক। এখন যেহেতু আমরা জারণ বিজারণ বিক্রিয়া জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি দেখাচ্ছি, তোমাদের যদি মনে হয় তোমরা জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা পারো না অথবা ভুলে গেছো, সেটা তোমাদের সুবিধার জন্য আমি একটু বের করে দেখাচ্ছি কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যদি আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে, জারণ সংখ্যা আসলে কিভাবে বের করতে হবে। তাহলে তোমরা যদিও জারণ সংখ্যা বের করা শিখেছো, এরপরে আমি তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি। প্রথমে যার জারণ সংখ্যা বের করবে তার ধরি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কি x, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো, আমরা ধরে নিলাম ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x। এখন এখানে আমরা হিসাব করব পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা আগে থেকে জানি কত +1, আর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যেহেতু x ধরছি x, আর অক্সিজেনের একটা জারণ সংখ্যা -2, আর এখানে যেহেতু 4টা পরমাণু আছে তাহলে 4 দিয়ে গুণ, আর টোটাল ধরতে হবে কি 0, কারণ এখানে কোনো চার্জ নাই। এখন আমরা যদি হিসাব করি +1 আর এটা +x -8 সমান 0 বা x -7 সমান কি 0, সুতরাং x সমান কি হবে +7, অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত +7। আর আরেকটা যেমন বের করে দেখাই, যদি এটা এমন না থাকতো, ধরো আমরা পটাশিয়াম যে ডাইক্রোমেট আছে K2Cr2O7, এখান থেকে যদি এটা এরকম ভাবে না থাকে এরকমও থাকতে পারে Cr2O7 2-। এখন এখানে তো আমাদের যদি বলে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো, এটাও থেকে বের করতে হবে, এটা থেকে বের করতে, এটাও তো এটার মতো হবে। মানে এটা কিভাবে বের করতে হবে সেটা দেখাচ্ছি। যে এইখানে Cr2O7 আমাদের যে ডাইক্রোমেট যে আয়নটা আছে, এই ডাইক্রোমেট আয়নের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত সেটা বের করি। ধরবা আগের মতো ক্রোমিয়ামের জারণ সংখ্যা x, এত কিছু ধরে তোমাদের দেখাচ্ছি না, সরাসরি লিখে দিচ্ছি। যেহেতু ক্রোমিয়ামের x ধরলাম, তাহলে এখানে আমি গুণ করব কি x × 2 প্লাস অক্সিজেনের আমরা জানি হলো -2 × 7, আর এখানে যেহেতু -2 আছে আয়ন চার্জটা এখানে শেষে ধরবো কি -2। আগে এখানে কোনো চার্জ ছিল না যার কারণে এখানে 0, আর এখানে চার্জ আছে -2 যার কারণে আমরা -2 লিখলাম। এখানে 2x, আর এখানে -14, এখানে হবে কি -2, বা 2x সমান -2 প্লাস 14, বা 2x সমান হবে কি +12, সুতরাং x সমান আমরা বের পাবো কি +6। তাহলে আমরা এখানে বলতে পারি যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে কি +6, আর এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ছিল কত +7। তো এই জারণ সংখ্যা বের করার মাধ্যমে কিন্তু আমরা কোন বিক্রিয়া জারণ হলো কোন বিক্রিয়া বিজারণ হলো সেটা বের করতে পারবো। কারণ জারণ সংখ্যা বৃদ্ধি পাবে মানে সেখানে জারণ হলো, আর জারণ সংখ্যা হ্রাস পেলো তার মানে সেখানে কি হলো বিজারণ হলো। এখন তোমাদেরকে কয়েকটি জারক পদার্থ এবং কয়েকটি বিজারক পদার্থের কিভাবে জারিত হয় কিভাবে বিজারিত হয় সেটা দেখাবো। আমাদের বিক্রিয়াগুলো করতে সেটি তোমাদের লাগবে, তো আশা করি শিখে দেখো। আমরা প্রথমে পড়বো কয়েকটি জারক পদার্থ। জারক পদার্থ মানে কি? জারক পদার্থ মানে যারা কি অন্যকে জারিত করবে এবং নিজে কি হবে বিজারিত হবে। তো অন্যকে যেহেতু জারিত করবে এবং নিজে বিজারিত হবে তার মানে কি নিজে কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। এখন আমরা একটা জারক পদার্থ দেখব পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জারক পদার্থ। এটা অন্যকে কি করে জারিত করতে পারে এবং নিজে কি হবে এখানে বিজারিত হবে। এখন এখানে কে বিজারিত হবে আসলে, পটাশিয়াম, অক্সিজেন নাকি ম্যাঙ্গানিজ? এখানে মূলত আমাদের যে কেন্দ্রীয় পরমাণু আছে ম্যাঙ্গানিজ সেই কিন্তু এখানে বিজারিত হবে এবং ইলেকট্রন গ্রহণ করবে। আমরা একটু আগে বের করেছি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত থাকে এখানে +7। এখন জারণ সংখ্যা যেহেতু যেহেতু বিজারিত হবে তাহলে জারণ সংখ্যা হ্রাস পাবে। এখন জারণ সংখ্যা আসলে কত হ্রাস পাবে, +7 আছে, +7 কি হ্রাস পাবে নাকি আর কম বেশি হবে সেটা কিন্তু এখানে দেখার বিষয়।
এখন আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো কতগুলো মাধ্যমে করতে পারি: অম্লীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যম এবং নিরপেক্ষ মাধ্যম। এক এক মাধ্যমে আমাদের জারণ সংখ্যা হ্রাস এক এক ধরনের হয়ে থাকে। তো আমরা যদি এখানে ধরি যে অম্লীয় মাধ্যমে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা আসলে কত হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা এখানে হ্রাস পেয়ে অম্লীয় মাধ্যমে লিখে দিই, অম্লীয় মাধ্যম অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা, আমরা এখানে পটাশিয়াম আয়ন কিন্তু জারিত হবে না, বিজারিত হবে না, সে শুধু থাকবে, এই জন্য এটা আমরা নাও ধরতে পারি। আর এখানে যেহেতু এখানে যে আমার যে ম্যাঙ্গানেট যে আয়নটা আছে, এই ম্যাঙ্গানেট আয়নটা কিন্তু এখানে যে ম্যাঙ্গানিজটা আছে, ম্যাঙ্গানিজের কি হবে? বিজারণ হবে। এই জন্য আমরা এই ম্যাঙ্গানেট আয়নটারে, এই পারম্যাঙ্গানেট আয়নটাকে আমরা বিজারণ বিক্রিয়াটা কিভাবে সেটা দেখাবো। এটা বিক্রিয়ার সময়, জারণ বিজারণ বিক্রিয়ার সময় আমরা এখানে যেহেতু অম্লীয় মাধ্যমে নিচ্ছি, অম্লীয় মাধ্যমে নেওয়ার কারণে, অম্লীয় মাধ্যম বলতে তোমরা কি বুঝো? অ্যাসিড অর্থাৎ প্রোটন, এইচ প্লাসের কারণে আমাদের প্রোটন নিতে হবে বিক্রিয়ায়। তাহলে প্রোটন কয়টা নিবা? আসলে আমরা বিক্রিয়া করার সময় আরো ভালো মতো বোঝাবো। এখানে শিখে রাখো যে অক্সিজেন যে কয়টা থাকবে তার দ্বিগুণ পরিমাণ প্রোটন নিবা বিক্রিয়ার ভিতরে। এটা কখন নিতে হবে সেটা আমরা একটু পরে শিখবো। এখানে 4টা অক্সিজেন আছে, দ্বিগুণ পরিমাণ প্রোটন নিলাম, যেহেতু এখানে আমরা অম্লীয় মাধ্যম হিসেবে বিক্রিয়া করতেছি। আর ইলেকট্রন, এখন মূল কথা আসে, যেহেতু বিজারণ হবে, ইলেকট্রন তো গ্রহণ করবে। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? সেটা হলো অম্লীয় মাধ্যমে এর জারণ সংখ্যা +7 থেকে +2 চলে আসবে। কত হতে আসবে? +7 থেকে +2। আর +2 আসতে হলে, এখানে আছে +7, +2 আসতে হলে ইলেকট্রন কয়টা গ্রহণ করতে হবে? 5টা। কারণ 5টা গ্রহণ করলে 7 থেকে হয়ে যাবে কি 2, 5টা হ্রাস পাবে। এই জন্য এই যে ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ গ্রহণ করবে হলো 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন গ্রহণ করার পরে দেখো এখানে কি হয়, ম্যাঙ্গানিজের +7 থেকে হয়ে যায় কি Mn2+, কারণ 5টা ইলেকট্রন গ্রহণ করলো। আর এখানে সাথে সাথে যে এখানে অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে, আর মিলে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। কয়টা পানি? আমরা জানি যে এক অণু পানির ভিতরে দেখো যে কয়টা হাইড্রোজেন থাকে তার অর্ধেক পরিমাণ অক্সিজেন থাকে। তাহলে এখানে হাইড্রোজেন আছে 8টা, তার অর্ধেক পরিমাণ অক্সিজেন 4টা আছে, তার মানে পানি উৎপন্ন হবে কয় অণু? 4 অণু পানি। F4H2O। এটা হলো আমাদের অম্লীয় মাধ্যমে যে আমাদের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এই পারম্যাঙ্গানেট আয়নের বিজারণটা। এরপরে আমরা দেখব, অম্লীয়র পরে আমরা প্রশম মাধ্যমে চলে যাই। আমরা জানি যে পিএইচ স্কেল যে আছে, পিএইচ স্কেল কি থাকে ওইটা মনে রাখবা। পিএইচ স্কেলে শুরুতে থাকে অম্লীয়, এরপরে থাকে নিরপেক্ষ, এরপরে কিন্তু ক্ষারীয়। তো আমরা এখানে সিরিয়াল ভাবে লিখে যাচ্ছি। প্রথমে অম্লীয় মাধ্যমে জারণ সংখ্যা কত হতে যায়? +7 থেকে +2, সেটা দেখালাম। এরপর আমরা প্রশম মাধ্যমে যাব। প্রশম মাধ্যম, এই প্রশম মাধ্যমে কিভাবে এটা বিজারিত হয় সেটা। এই প্রশম মাধ্যমে আমাদের যে পারম্যাঙ্গানেট আয়নটা আছে, এই পারম্যাঙ্গানেট আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা না, এখানে গ্রহণ করবে 3টা ইলেকট্রন, যেহেতু প্রশম মাধ্যম 3টা ইলেকট্রন। কেন, কিভাবে মনে রাখবে সেটা আমি পরে দেখাচ্ছি। এই পারম্যাঙ্গানেট আয়নটা 3টা ইলেকট্রন গ্রহণ করে। আর যেহেতু প্রশম মাধ্যম, এখানে কিন্তু আমরা আগের অম্লীয় মাধ্যমের মতো 8H+ মানে প্রোটন নিতে পারবো না, কারণ প্রোটন নিতে হলে তো সেটা কি হয়ে যাবে? প্রোটন তো সেটা আমরা জানি যে অম্লীয় মাধ্যমের বৈশিষ্ট্য। তো নিরপেক্ষ মাধ্যমে আমরা কি নিতে পারি? পানি তো নিরপেক্ষ। তো আমরা এখানে নিলাম 2 অণু পানি, 2H2O। এই 2 অণু পানি এরপরে উৎপন্ন করবে কি দেখো, এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়ে কত হবে? 3টা ইলেকট্রন। জারণ সংখ্যা এখানে হ্রাস পেয়ে হবে +7 থেকে +4। আর এখানে Mn7+ ছিল, যেহেতু 4 হবে তাহলে এখানে Mn4+। আর এখানে আমরা Mn4+ উৎপন্ন হয়, কিন্তু আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লিখলে কি হবে দেখো, এখানে যেহেতু অক্সিজেন আছে তো সরাসরি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আর সাথে এখানে আর যে কয়টা হাইড্রোজেন আছে বাকিগুলো মিলে উৎপন্ন করবে হাইড্রোক্সিল আয়ন, 4টা হাইড্রোক্সিল আয়ন। এখানে দেখো 4টা অক্সিজেন ছিল, 4টা হাইড্রোক্সিল আয়ন, সমতা কিন্তু মিলে। এখানে সমতা মিলাইতে যায়, এখানে 2 2 4টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন। আর অক্সিজেন এখানে 4টা আর এখানে 2টা, টোটাল কয়টা? 6টা। আর এখানেও কিন্তু অক্সিজেনের পরিমাণ এখানে 4 আর 2 ছিল কত? 6।
তো এখানে যে কয়টা অক্সিজেন থাকবে তার অর্ধেক পরিমাণ কি নিতে হবে, পানি নিতে হবে। এখানে আমরা অর্ধেক পরিমাণে কিন্তু পানি নিছি, চারটা চার ছিল, 2 অণু পানি নিছি। আর সাথে সাথে এখানে 4টা হাইড্রোক্সিলন আর এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে কিন্তু এর জারণ সংখ্যা কত, ঠিকই +4। এরপরে আমরা চলে যাব ক্ষারীয় মাধ্যমে। এই ক্ষারীয় মাধ্যমে এর জারণ সংখ্যা কত হবে? ক্ষারীয় মাধ্যমে এই পারম্যাঙ্গানেট আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন গ্রহণ করার পরে যেহেতু ক্ষারীয় মাধ্যম, আর ক্ষারীয় মাধ্যমের বৈশিষ্ট্য আমরা কি জানি, OH মাইনাস। তো OH মাইনাসটা এখানে নিলাম না, তো সরাসরি লিখে দিই এখানে যে ক্ষারীয় মাধ্যমে ইলেকট্রন আসলে একটা গ্রহণ করে কোথায় চলে যাবে, এর জারণ সংখ্যা হ্রাস পাবে +7 থেকে +6-এ। তাহলে উৎপন্ন হবে MnO4 2-, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করলে আর ঋণাত্মক চার্জ একটা বেড়ে যাবে। তবে এখানে যদি আমরা ক্ষারীয় মাধ্যম, যেহেতু ক্ষারীয় মাধ্যমের বৈশিষ্ট্য যে OH আয়ন, হাইড্রোক্সিল আয়ন দিই, তাহলে কি হবে, এরকম হবে MnO4- প্লাস ইলেকট্রন দিলাম, আর ক্ষারীয় মাধ্যমের বৈশিষ্ট্য হিসেবে কি দিলাম, OH- দিলাম। তাহলে কি হয় দেখো, তাহলে উৎপন্ন হবে আগের মতোই এখানে MnO4 2-, আর প্লাস সাথে পানি উৎপন্ন হবে, যেহেতু হাইড্রোক্সিল আয়ন ছিল, পানি উৎপন্ন হবে, আর সাথে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। এই জাইমান অক্সিজেন যেহেতু উৎপন্ন হয়, আবার পরবর্তীতে আবার কি হয়ে যাবে, এই যে MnO4 2- যে আছে, এটা MnO2 তে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে তোমরা এখানে যে তিনটা মাধ্যমে 3 ধরনের জারণ সংখ্যা পরিবর্তন হলো, সেটা কিভাবে মনে রাখবা, যে আমরা মনে রাখতে পারি 72, 74 এবং 76। এরকম দেখো, এটা হলো কি, আমরা বলতে অম্লীয়, এটা হলো ক্ষারীয় এবং এটা নিরপেক্ষ। অম্লীয় মাধ্যমে 7 থেকে 2 হয়ে যায়, অর্থাৎ 5টা ইলেকট্রন গ্রহণ করে। ক্ষারীয় মাধ্যমে, প্রশম মাধ্যমে কি হয়, 7 থেকে 4, আর ক্ষারীয় মাধ্যমে 7 থেকে 6। আর এখানে তো সিরিয়ালটা মনে রাখবা যে অম্লীয়, নিরপেক্ষ, ক্ষারীয়। তো এরকম ভাবে আমরা অম্লীয়, নিরপেক্ষ, ক্ষারীয় সেটা মনে রাখতে। আমাদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ হলো এই যে অম্লীয় মাধ্যমটা। অম্লীয় মাধ্যমে কি হয়, 7 থেকে 2-এ চলে আসে, 5টা ইলেকট্রন গ্রহণ করে। এটা আমরা বেশি মনে রাখবো, আর এটা আমাদের কাজে লাগবে। আরো কতগুলো জারক বিজারক পদার্থ রয়েছে, সেগুলো আমরা যখন বিক্রিয়া পড়বো তখন আশা করি শিখে নিব, কত জারণ সংখ্যা কত থেকে কত পরিবর্তন হয়। আর আমরা কয়েকটা বিক্রিয়া পড়লেও সেটা তোমাদের আশা করি মুখস্থ হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সমতা করতে হয় সেটা দেখাবো। এই অধ্যায়ের ভিতরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ, এখানে পদ্ধতিটা হলো আয়ন ইলেকট্রন পদ্ধতি। এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয় সেটা দেখাবো। জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। এখন তোমাদের পরীক্ষার ভিতরে যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ আসবে, আমরা কতগুলো বিক্রিয়া তোমাদের শিখাবো। এখানে প্রথমে যে বিক্রিয়াটা পড়বো সেটা ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে ফেরিক সালফেট প্লাস পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট SO4 3 প্লাস পানি। এখন দেখো, এই বিক্রিয়াটা কিন্তু সমতা করা নাই, এই বিক্রিয়াটা তোমাদের সমতা করতে বলবে। এখন কিভাবে সমতা করবো, এত হিসাব করে কিন্তু সমতা করা অনেক কঠিন, যার কারণে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব, যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া আমরা শিখেছি। আর এখানে কার জারণ হলো কার বিজারণ হলো সেটা কিন্তু বের করতে হবে। এখানে যদি আমরা বলি যে ফেরাস সালফেট আর পটাশিয়াম ডাইক্রোমেট হলো আমাদের মেইন, আর এখানে সালফিউরিক অ্যাসিড যা আছে এটা হলো আমাদের অম্লীয় মাধ্যম হিসেবে। তাহলে এখানে এই দুইটার ভিতর থেকে কার জারণ হবে আর কার বিজারণ হবে সেটা তোমাদের বের করতে হবে। আর এখানে আমরা কিন্তু এটা দেখে বের করতে পারি যে পুরা বিক্রিয়াটা দেখে যে কার জারণ হলো কার বিজারণ হলো। এখানে যদি আমরা দেখি যে আয়রনের ছিল +2, এখানে হয়ে গেল কত +3, তার মানে এখানে আয়রনের জারণ হলো। আর উল্টা দিকে এখানে যে ক্রোমিয়াম ছিল, ক্রোমিয়ামের এখানে +6, এখানে হয়ে যাবে +3, তাহলে এখানে ক্রোমিয়ামের বিজারণ হলো। এখন তোমাদের পরীক্ষার ভিতর এই বিক্রিয়ার পুরাটা নাও দেওয়া থাকতে পারে, শুধুমাত্র এখানে এটা দেওয়া থাকবে যে ফেরাস সালফেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ বিজারণ বিক্রিয়া তোমাদের সমতা করতে বলবে, অথবা একটু উদ্দীপকটা ভিন্ন আকারে আসবে, যখন আমরা উদ্দীপক পড়বো তখন দেখতে পারবো। এখন এই যে ঘুরিয়ে আসবে, তোমরা আসলে কিভাবে সমাধান করবা, তোমাদের কি করতে হবে, বিক্রিয়াটা আগে জানা থাকতে হবে, মুখস্থ এই বিক্রিয়াটা লিখতে হবে, অথবা না মুখস্থ করলেও তোমাদের চলবে। আমরা যখন কয়েকটা বিক্রিয়া পড়বো তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে আশা করি। কিন্তু তোমরা যদি ধরো জানো না বিক্রিয়াটা কিভাবে পুরা বিক্রিয়াটা কি সেটা জানো না, তো পুরা বিক্রিয়াটা না জেনেও কিন্তু তোমরা এটা লিখতে পারবা।
আমরা যে আয়ন ইলেকট্রন পদ্ধতি করব, এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া না জানলেও তোমরা সমতাকরণ করতে পারবে এবং বিক্রিয়াটাও লিখতে পারবা। আর আরেকটা কথা হলো, আমরা যে কার জারণ হবে কার বিজারণ হবে তাহলে কিভাবে বুঝবো যদি বিক্রিয়ায় আমাদের না জানা থাকে? সেটা আমরা কতগুলো বিক্রিয়া বলে সেটা তোমাদের মুখস্থ হয়ে যাবে, কারণ এখানে আমরা জানি আয়রনের আর পটাশিয়াম ডাইক্রোমেটের ভিতরে আমরা একটু আগে যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখেছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি হয়, বিজারণ হয় ম্যাঙ্গানিজের। তো এখানে তোমরা যদি শিখো যে আয়রনের এখানে 2+ আছে, তো এখানে আর ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 আছে, তো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা তো আর +6 থেকে এর বেশি হবে না, অর্থাৎ এর তো জারণ হওয়ার সম্ভাবনা নাই। আর আয়রনের +2 আছে আর +3 হতে পারবে, তার মানে আয়রনের কি হতে পারবে, জারণ হতে পারবে। এভাবে তোমরা এটা মনে রাখতে পারো। ধরে নাও তোমাদের বিক্রিয়াটা দেওয়া নেই, আমরা কিভাবে এখন সমতাকরণ করব এটা দেখো। আর এর জন্য আমরা সহায়তা নিব কি, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া। আর জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়ার জারণ অর্ধ বিক্রিয়া যেহেতু একটা বিক্রিয়ার ভিতরে জারণ বিজারণ দুইটাই ঘটে, তাই জারণের অংশটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া হিসেবে প্রকাশ করব। জারণ অর্ধ বিক্রিয়া। এখন জারণ কার হবে, আমরা আগে বলে নিয়েছি যে জারণ হবে যে কোনো একটা পরমাণু বা মূলক বা আয়নের। তো এখানে আয়রনের জারণ হবে, সালফেট এখানে কি থাকবে, দর্শক আয়ন। এখানে দেখবা যার জারণ বিজারণ হবে এর বাদে যারা আছে এরা কি দর্শক আয়ন হিসেবে থাকবে, অর্থাৎ এদের বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো ভূমিকা নাই, এরা শুধু সাথে সহযোগী আয়ন হিসেবে থাকবে। তো সহযোগী আয়ন এখানে সালফেট। আর এখানে আমাদের বিজারণ হবে যেহেতু ক্রোমিয়ামের, ক্রোমিয়াম হলো মেইন আয়ন, পটাশিয়াম আর অক্সিজেন হলো আমাদের এখানে সহযোগী আয়ন। তাইলে এখানে যেহেতু আয়রনের জারণ হয়, তাহলে আমরা শুধুমাত্র আয়রনটা নিব জারণ বিজারণ জারণ বিক্রিয়ায়। এখানে আয়রন কি হিসেবে আছে, 2+ হিসেবে। আর সালফেট যেহেতু আমরা জানি 2-, তাহলে শুধু আয়রনটা কি থাকবে, +2। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কত কার জারণ সংখ্যা কত। এখানে আয়রনের +2 আমরা জানি আগে থেকে। তা আয়রন এখানে +2 আছে, সে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে কি হতে পারে, +3 হতে পারে। তো একটা ইলেকট্রন ত্যাগ করবে, আমরা ধরে নিলাম একটা ইলেকট্রন ত্যাগ করলো, কি হয়ে গেল, 3+ হয়ে গেল। আর ইলেকট্রন যেহেতু ত্যাগ করলো, আমরা ইলেকট্রনটাকে এখানে লিখে দিলাম। এটা দিলাম আমরা 1 নং বিক্রিয়া। এরপরে যার বিজারণ হলো, স্টেপগুলো কিন্তু তোমরা ভালো মতো খেয়াল করবা, কারণ সবগুলো বিক্রিয়া আমরা যে কয়টা বিক্রিয়া শিখবো সবগুলো বিক্রিয়া একই ধাপে ধাপে। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কার বিজারণ হবে, ক্রোমিয়ামের। তবে এখানে যেহেতু এখানে যে ডাইক্রোমেট যে আছে, ডাইক্রোমেট কিন্তু একটা যৌগমূলক, এটা কিন্তু শুধু আমরা ক্রোমিয়াম নিতে পারি না। এখানে পটাশিয়াম আমাদের ধরলাম যে দর্শক আয়ন হিসেবে চলে গেল, তো ডাইক্রোমেটটা Cr2O7 চলে আসলো এখানে। আর এখানে যেহেতু K2 ছিল, তার মানে এখানে ডাইক্রোমেটের জারণ সংখ্যা 2-, সেটা তোমরা এখান থেকে শিখতে পারো। আচ্ছা, 2- থাকলো। মানে এর বিজারণ হবে, কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, আমরা জানি যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে কত, +6। একটু আগে আমরা বের করেছি হিসাব করে, ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6। এটা সবসময় মনে রাখবা, আমরা বলেছি যে বিক্রিয়া করতে করতে আমরা শিখবো কার জারণ সংখ্যা কত হয়। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হয় +6 থেকে +3। জারণ বিক্রিয়া কি হয়, ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 থেকে হয়ে যাবে +3, এটা মনে রাখবা। তো এখানে +6 আছে, +3 হবে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেটা কিন্তু হিসাব করে বের করতে হবে। এখানে কিন্তু ক্রোমিয়াম Cr2, অর্থাৎ দুইটা পরমাণু আছে ক্রোমিয়ামের। দুইটা পরমাণু কয়টা, একটা পরমাণু কিন্তু +6 থেকে +3 হয়, সেটা বলেছে। দুইটা পরমাণু আছে, তাহলে দুইটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে কয়টা, 6টা। কারণ এখানে একটা ক্রোমিয়াম যেহেতু 3টা ইলেকট্রন গ্রহণ করে ফেলবে, তো এখানে Cr2 আছে, একটা Cr 3টা আরেকটা Cr 3টা, তো দুইটা মিলে টোটাল 6টা ইলেকট্রন গ্রহণ করবে এবং Cr3+ হয়ে যাবে। এখানে কিন্তু Cr6+ হিসেবে অর্থাৎ আছে, তাই আমরা এখানে হবে কি 3+। সেটা করার জন্য আমরা 6টা ইলেকট্রন গ্রহণ করলো, বুঝলাম। এরপরে এখানে কিন্তু অম্লীয় মাধ্যম ছিল সালফিউরিক অ্যাসিড, যেহেতু অম্লীয় মাধ্যম ছিল, আমরা বলেছি যে অম্লীয় মাধ্যম থাকলে কি করতে হয়, এখানে যে কয়টা অক্সিজেন থাকে তার দ্বিগুণ পরিমাণ কি নিবা, প্রোটন নিবা। তাহলে 7টা অক্সিজেন আছে, আমরা প্রোটন নিব কত, 14টা H+ নিলাম। এটা নেওয়ার পরে আমাদের উৎপাদ এখন আমরা লিখতে পারি কি হয়। দেখো ক্রোমিয়াম Cr2 আছে, এখানে জারণ সংখ্যা আমরা বলেছি যে +6 থেকে +3 হবে, হলো। নিচে 2 আছে, এটা আমরা সামনে দুইটা পরমাণু হিসেবে লিখে দিব। আর এখানে উৎপন্ন হবে কি, পানি। আমরা একটু আগে বিক্রিয়া দেখেছি, এই পানি বিক্রিয়া কয়টা পানি উৎপন্ন হবে, 14টা H ছিল, এখানে 7টা অক্সিজেন হয়ে যাবে কি 7টা পানি, 7H2O হয়ে গেল। এটাকে আমরা নিব 2 নং সমীকরণ।
এখন দেখো, এটা কিন্তু আমাদের সমতাও করতে হবে। এই যে আমরা বলেছি যে বিক্রিয়ার জারণ ঘটে সেই বিক্রিয়ার বিজারণ ঘটে, ইলেকট্রনটা পাবে কোথায়? এই যে আয়রন ইলেকট্রন ত্যাগ করলো সেই ইলেকট্রনে কিন্তু ক্রোমিয়াম গ্রহণ করবে। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলো, গ্রহণ করবে 6টা, সেটা তো হয় না। তাহলে সমাধান করার জন্য আমরা প্রতিস্থাপন বিক্রিয়া যে প্রতিস্থাপন সমীকরণ যেভাবে সমাধান করেছি, 1 নংকে কি করব, 6 নং দ্বারা 6 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু এটা সমতা হয়ে যাবে, 6টা ইলেকট্রন হয়ে যাবে। 1 নংকে 6 দ্বারা গুণ করব, গুণ করে আমরা 2 নংয়ের সাথে যোগ করব, তাহলে কিন্তু আমাদের পুরো বিক্রিয়া হবে। তাহলে 1 নংকে 6 দ্বারা গুণ করো, 6Fe2+, এখানে 6Fe3+, প্লাস 6 ইলেকট্রন। আর এখানে ডাইক্রোমেট আয়ন যে আছে, এটা তো কোনো কিছুতে গুণ করি নাই, যেমন আছে ওই রকমই, Cr2O7 2-, আর প্লাস 6 ইলেকট্রন, আর প্লাস 14H+, এখানে 2Cr3+, আর এখানে 7টা পানি। তো আমরা এখন যোগ করে দেব। যোগ করলে কি হয় দেখো, এখানে 6টা Fe2+, আর Cr2O7 2-, ইলেকট্রন 6টা, এখানে 6টা উভয় পক্ষ থেকে বাদ যাবে, থাকবে শুধু 14টা, -14টা H+, আর এই পক্ষ শেষ। আর ওই পক্ষে 6টা Fe3+, আর এখানে 2টা Cr3+, আর 7টা পানি। এই কিন্তু বিক্রিয়া লেখা শেষ। এখন আমাদের কাজ হলো, এখানে শুধুমাত্র আমরা প্রধান আয়নগুলা লিখেছি, যে দর্শক আয়নগুলা কিন্তু এখানে লেখা হয়নি। তো এখানে আমরা দর্শক আয়নগুলা লিখবো। দর্শক আয়নগুলো দিলে আমাদের বিক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সমতাও হয়ে যাবে। আমরা কিন্তু বিক্রিয়া উৎপাদ জানতাম না, কি উৎপাদ না জেনেও কিন্তু আমরা লিখতে পেরেছি। বা এখন যদি আমরা এখানে আমাদের যে দর্শক আয়নগুলো লিখতে যাই, আয়রনের সাথে কি ছিল, সালফেট, ফেরাস সালফেট লিখে দিবা, FeSO4 লিখে দিলাম, প্লাস এখানে ক্রোমিয়ামের সাথে ডাইক্রোমেট আয়নের সাথে পটাশিয়াম ছিল, K2Cr2O7, এটাও হয়ে গেল। আর এখানে 14টা H+, কোথা থেকে আসবে, সালফিউরিক অ্যাসিড থেকে। তো এখানে 14টা H+ আছে। আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডে 2টা করে হাইড্রোজেন থাকে, H2SO4। তাহলে 14টা H+ দ্বারা কয়টা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, 7টা। কারণ আমরা যদি এখানে দিই H2SO4, তাহলে হাইড্রোজেন মিলাতে গেলে কত দিতে হয়, 7, 7 দুগুণে 14, তার মানে যে কয়টা প্রোটন থাকবে তার অর্ধেক পরিমাণ অ্যাসিড। 7টা সালফিউরিক অ্যাসিড শেষ হয়ে গেল। এবার এই পক্ষে কি হয় দেখো, Fe 6টা ফেরিক আছে, তো 6টা ফেরিক থেকে তো অবশ্যই ফেরিক সালফেট উৎপন্ন হবে। আর ফেরিক সালফেটে এখানে Fe2, আর এখানে SO4 3, কারণ এখানে আমরা জানি যে যার জারণ সংখ্যা +3, এখানে 3। তাহলে এখানে যদি আমরা 6 মিলাতে যাই, তাহলে এখানে কত দিতে হবে, 3, 3 দুগুণে 6টা ফেরিক। এটা যেভাবে মিলাইছে সবগুলো কিন্তু এইভাবে মিলাতে হবে, নিচেরটা উপরে গুণ করে 6টা আয়রন মিলে গেল। প্লাস এখানে দেখো ক্রোমিয়াম আছে, তো ক্রোমিয়ামের ক্ষেত্রেও কিন্তু এখানে ক্রোমিয়াম সালফেটই উৎপন্ন হবে। আর ক্রোমিয়াম সালফেট এখানে Cr2 আর SO4 3, এখানে কিন্তু কত দিতে হবে, কারণ ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +3। এখানে কিন্তু সামনে কিছু দিতে হবে না, কারণ এখানে 2 ছিল, এখানে তো 1 দিই, 2 কে 2 মিলে যায়। আর 7টা কি পানি তো আছেই, 7টা পানি। এখানে আরেকটা বিষয় তোমাদের শেষে খেয়াল করতে হবে, সেটা হলো এখানে পটাশিয়াম আছে, কিন্তু এখানে পটাশিয়াম কোনো উৎপাদই নাই। পটাশিয়ামের তো কিছু উৎপন্ন হবে যেহেতু ছিল, এই পটাশিয়াম থেকে উৎপন্ন হবে আসলে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেটের সংকেত হলো K2SO4। এরপরে দেখবা আসলে পটাশিয়ামের সংখ্যা মিলল কিনা। এখানে K2, এখানে কিন্তু 2টি পটাশিয়াম, তার মানে সংখ্যা মিলে গেল, আর সামনে কিছু দিতে হবে না। এইভাবে কিন্তু আমাদের বিক্রিয়াগুলো সমতাকরণ করতে হয়। তাহলে এখানে দেখবা আমাদের এই বিক্রিয়াটা লেখার পরে এই বিক্রিয়াটা পুরোপুরি সমতা হয়ে যাবে। যদি আমরা উৎপাদকে সেটা জানতাম না, না জানার পরে কিন্তু আমাদের বিক্রিয়াও হয়ে গেল, সাথে সাথে সমতাকরণও হয়ে গেল। এই হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। এরকম আমরা 4-5টা বিক্রিয়া শিখবো, যেগুলো পরীক্ষায় আসবে, অনেক গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াটা তোমরা আপাতত আজকে শিখো, আগামী ক্লাসে আমরা আরেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।